তাহলে এর আগের দিন আমরা ইমপ্রুভমেন্ট অফ ক্রপ ইল্ড, টাইপ অফ ক্রপ, সিড কোনটা সিড খায়, কোনটার সিরিয়াল, কোনগুলোর অয়েল, কোন ফ্রুট ভেজিটেবল, এগুলো হয়েছিল। তারপরে আমরা রবি ক্রপ, খারিফ ক্রপ এগুলো পড়েছিলাম, তাই না? আজকে আমরা পড়বো হচ্ছে ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট। ক্রপ প্রোডাকশন ম্যানেজমেন্ট মানে কিভাবে আমরা ক্রপের প্রোডাকশন বাড়াতে পারবো। তো আগের দিন এখানে শেষ করেছিলাম যে ক্রপ প্রোডাকশনকে বাড়ানোর তিনটা স্টেপ হয়: নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, ইরিগেশন, আর হচ্ছে ক্রপিং প্যাটার্ন। এইখানে আমরা শেষ করেছিলাম, তাই তো? তাহলে আজকে আমরা যে ফার্স্ট স্টেপ মানে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, এইটা আমরা পড়বো, নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। তাহলে দেখো, এই যে দেখো, প্ল্যান্টের গ্রোথের জন্য এই যে এই টেবিলটাতে দেখবা এই এতগুলো নিউট্রিয়েন্ট লাগে। সবাই মন দিয়ে কথা শুনবা, অন্যমনস্ক হবা না। ক্রপের গ্রোথের জন্য এই নিউট্রিয়েন্ট গুলো লাগবে। যেমন দেখো, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক, কপার, মলিবডেনাম, ক্লোরিন, এটসেট্রা। এই নিউট্রিয়েন্ট গুলো প্ল্যান্ট কোথা থেকে পায়? যেমন দেখো, কার্বন আর অক্সিজেন পায় হচ্ছে তোমার এয়ার থেকে, হাইড্রোজেন পায় ওয়াটার থেকে, বাকিগুলো পায় হচ্ছে তোমার সয়েল থেকে। বুঝতে পারছো তো? এয়ার থেকে যেমন কার্বন আর অক্সিজেন কোন ফর্মে পায়? কার্বন ডাই অক্সাইড। দেখো, এর মধ্যে কার্বনও আছে, অক্সিজেনও আছে, তাই না? হাইড্রোজেন পায় ওয়াটার থেকে। এই যে দেখো, হাইড্রোজেনের ফর্মুলা কি? H2O। তাহলে এখান থেকে হাইড্রোজেন। আর বাদ বাকিগুলো কি বলতো? বাদ বাকিগুলো সয়েল থেকে পায়। এই সবগুলো জিনিসই জলের মধ্যে ডিজলভ স্টেটে থাকে। যখন প্ল্যান্ট ওয়াটারকে অ্যাবসর্ব করে, ওয়াটারের সাথে সাথে এই জিনিসগুলো প্ল্যান্টের বডিতে ঢুকে যায়। ঠিক আছে? তাহলে নিউট্রিয়েন্ট কি? নিউট্রিয়েন্ট প্ল্যান্টের গ্রোথের জন্য যেই জিনিসগুলো দরকার সেটাই হচ্ছে নিউট্রিয়েন্ট। এই যে এখান থেকে প্ল্যান্টস অংশটা কেটে দিও। রিকোয়ার ইনঅর্গানিক এলিমেন্টস ফর বিল্ডিং দেয়ার স্ট্রাকচার and maintaining their metabolic processes. These inorganic elements are called nutrients. টোটাল কতগুলো নিউট্রিয়েন্ট পাওয়া গেছে প্ল্যান্টের বডিতে? 40টা এলিমেন্ট পাওয়া গেছে, কিন্তু এর মধ্যে 16টা হচ্ছে এসেনশিয়াল। 16টা কি বললাম? এসেনশিয়াল। কোনটা কোথা থেকে পাওয়া গেছে এটা কিন্তু একটু মাথায় রেখো। এই টেবিলের মধ্যেই দেওয়া আছে কোনটা এয়ার থেকে, কোনটা ওয়াটার থেকে, কোনটা সয়েল থেকে। ঠিক আছে? এবার দেখো স্যার, এর মধ্যে কোনগুলো প্ল্যান্টের একটু বেশি দরকারি আর কোনগুলো একটু কম দরকারি? যেগুলোর পাশে ম্যাক্রো লেখা আছে, ম্যাক্রো, যেগুলোর পাশে ম্যাক্রো লেখা আছে সেগুলো প্ল্যান্টের বেশি দরকার। মানে এই জিনিসগুলো, এই জিনিসগুলো প্ল্যান্টের বেশি দরকার। আর যেটার পাশে মাইক্রো লেখা আছে, মাইক্রো, এগুলো প্ল্যান্টের একটু কম দরকার। ঠিক আছে তো? পারবা তো? তো স্যার, কিভাবে মনে রাখবো এতগুলো জিনিস? দেখো, খুব সহজ ভাবে বলি। কার্বন তো দরকারি, কারণ যে কোনো কিছু পুরালেই ছাই হয়ে কালো কালারের হয়ে যায়। কালো কালার হয় মানেই ওটার মধ্যে কার্বন আছে। কার্বন তো সবারই দরকার, অক্সিজেন সবারই দরকার, হাইড্রোজেনও সবার দরকার। এটা তিনটা মনে থাকবে। এবার দেখো, NPK, এটা মনে রাখবা, এটা একটা ফার্টিলাইজারের নাম। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো এই তিনটা মনে রাখবাই। আর একটা মনে রাখবা হচ্ছে কি বলতো, ম্যাগনেসিয়ামটাকে মনে রেখো, বুঝলা? কেন বলো তো? কারণ ম্যাগনেসিয়ামটা হচ্ছে প্ল্যান্টের ক্লোরোফিল বানানোর জন্য লাগে। ম্যাগনেসিয়াম ছাড়া ক্লোরোফিল কিন্তু তৈরি হবে না। এই ম্যাগনেসিয়ামটা মনে রেখো ম্যাক্রোর মধ্যে। আর মাইক্রোর মধ্যে দুটা মনে রাখার চেষ্টা করো। একটা হচ্ছে বোরন, এটা পরীক্ষায় খুব দেয় তাই জিজ্ঞাসা বলে দিলাম। আর একটা হচ্ছে মলিবডেনাম। এই দুটো মনে রাখার চেষ্টা করো। মলিবডেনাম কোথায় থাকে জানো? ওই যে তোমরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া রাইজোবিয়ামের নাম শুনেছো? ওদের মধ্যে মলিবডেনাম থাকে। মলিবডেনাম থাকে জন্য ওরা
নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। মলিবডেনাম হচ্ছে একটা মেটাল। তো এইগুলো জিনিস একটু মনে রাখার চেষ্টা করুন। তো স্যার ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটা আর মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটা? চলে আসো এখানে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে বেশি, যেটা প্ল্যান্টের বেশি দরকার। দেখো, যেগুলো প্ল্যান্টের বডিতে 1 ppm এর বেশি থাকবে, বা 1 মিলিগ্রাম পার গ্রাম অফ ড্রাই ওয়েটের বেশি থাকবে, যেই জিনিসগুলো, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। স্যার কিছুই বুঝলাম না। ppm, এইদিকে দেখো, পার্টিকেল পার মিলিয়ন, মানে 1 মিলিয়ন প্ল্যান্ট পার্টিকেলের মধ্যে একটা হলো যেটা থাকে সেটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। 1 মিলিয়ন মানে কি 10 লাখ। মনে করো 10 লাখ প্ল্যান্ট পার্টিকেল আছে, তার মধ্যে একটা হলেও বা একটার বেশি থাকবে হচ্ছে, যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ম্যাক্রো। বা 1 গ্রাম, মনে করো প্ল্যান্ট, তোমার কাছে শুকনা গাছ আছে, ড্রাই ওয়েট মানে কি জল ছাড়া ওয়েট, 1 গ্রাম তোমার কাছে প্ল্যান্ট, মনে করো প্ল্যান্টের একটা ড্রাই পার্ট আছে, এই 1 গ্রামের মধ্যে 1 মিলিগ্রাম বা তার বেশি যেটা পাওয়া যায় সেগুলাই হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাহলে দে আর দোজ এসেনশিয়াল এলিমেন্টস হুইচ আর প্রেজেন্ট ইন ইজিলি ডিটেক্টেবল কোয়ান্টিটি, যেটা খুব সহজেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ এগুলা বেশি আছে, ডিটেক্ট করতে পারি। মোর দেন 1 ppm অফ প্ল্যান্ট বডি অর 1 মিলিগ্রাম পার গ্রাম অফ ড্রাই ওয়েট। ঠিক আছে, এখান থেকে এত অব্দি ডেফিনেশন। এক্সাম্পল আর আমি বললাম না, এক্সাম্পল গুলো ওই টেবিলের মধ্যেই আছে। তাই তো, এক্সাম্পল কি আর এখান থেকে করতে হবে? এক্সাম্পল তো এই টেবিলের মধ্যেই লেখা আছে, যে পাশেই তো লেখা আছে কোনগুলো ম্যাক্রো আর কোনগুলো মাইক্রো, এই তো লেখাই আছে, তাই না? তাই এটা ছোট রাখো, হ্যাঁ, জিনিসটা শুধু ডেফিনেশনটাই মার্ক করো। আর মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো, যেগুলো একটু কম থাকবে, ওই ওটারই অপোজিট। অপোজিট যেগুলো লেস দেন 1 ppm, মানে 1 পার্টিকেল পার মিলিয়নের থেকেও কম থাকবে, একটারও কম। বা যেগুলো 1 গ্রাম, মানে প্ল্যান্টের ড্রাই ম্যাটার থেকে মধ্যে 1 মিলিগ্রামেরও কম থাকবে, যেই জিনিসগুলো, সেগুলো হচ্ছে মাইক্রো এলিমেন্ট। তাহলে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, আর এক্সাম্পল টেবিল থেকে পড়বা। তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্টের ডিফারেন্স পারবা তো? 3টা ডিফারেন্স পড়বা শুধু, 1 2 3, আর এক্সাম্পল পড়বা। 4 নাম্বারটা পড়ার দরকার নেই। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি, যেটা বেশি পাওয়া যায়, লার্জ কোয়ান্টিটি। মাইক্রো কি, যেটা কম পাওয়া যায়। ম্যাক্রোনিউট্রিয়েন্টের কোয়ান্টিটি কি, 1 মিলিগ্রাম পার গ্রাম অফ ড্রাই ম্যাটারের বেশি থাকবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট কি, 1 মিলিগ্রাম পার গ্রাম অফ ড্রাই ম্যাটারের কম থাকবে, বিলো। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি, বিল্ডিং প্ল্যান্ট বডি, এরা প্ল্যান্টের বডিটাকে তৈরি করে, আর প্রোটোপ্লাজমিক স্ট্রাকচার মানে সেল তৈরি করে। কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ওগুলো তৈরি করে না। আর এক্সাম্পল পড়ে রাখবা, তাহলেই হবে। ঠিক আছে, এবার চলে আসো মিনারেল রিপ্লেনিশমেন্ট। এই যে মিনারেল গুলো আমরা দেখলাম, ম্যাক্রো মাইক্রো, যেগুলো আমরা দেখলাম, প্ল্যান্ট তো এগুলো বেশিরভাগ, অনেকগুলো আছে দেখো সয়েল থেকে কালেক্ট করে, তাই কি না? শুনছো তো? এবার তুমি, তোমার কাছে মনে করো একটু জমি আছে, ওই জমির মধ্যে তুমি এগ্রিকালচার করছো, বছরের পর বছর এগ্রিকালচার করেই যাচ্ছ, তাহলে কি মাটির মধ্যে ওই নিউট্রিয়েন্ট গুলো কি হয়ে যাবে? প্ল্যান্ট ওগুলো অ্যাবসর্ব করতে করতে কি হয়ে যাবে বলো, কমে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওটাকে আবার রিপ্লেনিশ করতে হবে, মানে আবার ওটাকে রিস্টোর করতে হবে। তাহলে এখান থেকে এত অব্দি এমনি রিডিং করো, এখান থেকে এত অব্দি রিডিং করো, মুখস্থ করতে যায় না, এগুলা রিডিং করে রেখো। আমাদেরকে কি করতে হবে? রিপ্লেনিশ করতে হবে, মানে সয়েলের ফার্টিলিটিটাকে, মিনারেল গুলো যেগুলো শেষ হয়ে যাচ্ছে, তাকে আবার রিস্টোর করতে হবে। তো কিভাবে রিস্টোর করা যায়? আমরা দুটো জিনিস দিই, আমরা সয়েলের মধ্যে ম্যানিওর দিই আর ফার্টিলাইজার দিই, তাই কি না? ফার্টিলাইজারের মধ্যে এই নিউট্রিয়েন্টস গুলো থাকে।
এদিকে দেখো, বইয়ের মধ্যে কি দেখছো? এখানে দেখো, ম্যানিওর। ম্যানিওর কি? অর্গানিক জিনিসগুলো যেগুলো হয়, শাক সবজি ধান, বা মনে করো গরুর গোবর, ডিমের খোসা, এগুলোকে পচিয়ে ডিকম্পোজ করে আমরা যে ফার্টিলাইজারটা বানাই ওটাকে কি বলে? ম্যানিওর। বুঝতে পারলো তো? কিন্তু ফার্টিলাইজার কিন্তু অন্য জিনিস। ম্যানিওর অর্গানিক। ম্যানিওর কি বললাম? ম্যানিওর কিন্তু অর্গানিক জিনিস, অর্গানিক জিনিস দিয়ে বানানো। হ্যাঁ, কিন্তু ফার্টিলাইজার কিন্তু কি? কেমিক্যাল। ফার্টিলাইজার কি? কেমিক্যাল। দুটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। তুমি ম্যানিওর বাড়িতেও বানাতে পারবা, কিন্তু ফার্টিলাইজার তোমাকে ফ্যাক্টরিতে বানাতে হবে। বিভিন্ন রকমের অ্যাসিড চুন ইউজ করে ফ্যাক্টরিতে বানাতে হবে। তাহলে ম্যানিওর, ম্যানিওর কি বললাম? ম্যানিওর হচ্ছে, এ নাম্বারে চলে আসো, ন্যাচারাল ফার্টিলাইজার। দে আর বাল্কি। বাল্কি মানে কি? কাদা কাদা হয়, মানে অনেক ভারী হয়। বাল্কি সোর্সেস অফ অর্গানিক ম্যাটার উইচ সাপ্লাই নিউট্রিয়েন্ট ইন স্মল কোয়ান্টিটি। নিউট্রিয়েন্ট কম থাকে, কিন্তু অর্গানিক ম্যাটার বেশি থাকে। কথাটা বুঝলা? ওর মধ্যে ওই যে নাইট্রোজেন ফসফরাস হেন তেন যে নিউট্রিয়েন্ট গুলো বললাম, ম্যাক্রো আর মাইক্রো, ওগুলো কম থাকবে, কিন্তু অর্গানিক ম্যাটার বেশি থাকবে। অর্গানিক ম্যাটার মানে ছিবড়া হেন তেন এগুলো বেশি থাকবে। তো স্যার, ম্যানিওর কি সব একই রকমের হয়? না। যদি তুমি ফার্মের মধ্যে ম্যানিওর বানাও তাহলে ফার্ম ইয়ার্ড ম্যানিওর। তুমি যদি বাড়িতে গর্ত করে ম্যানিওর বানাও তাহলে কম্পোস্ট। আর তুমি যদি আহ কি বলবো, ধানের জমিতে বা যে কোনো জমিতে ফসল কাটার পরে ফসলটাকে যদি মাটিতে মিশিয়ে দাও, ওটা হয়ে গেল গ্রিন ম্যানিওর। আর তুমি যদি কেঁচো দিয়ে ম্যানিওর বানাও তাহলে হয়ে গেল ভার্মি কম্পোস্ট, আর্থ ওয়ার্ম দিয়ে যদি বানাও। তাহলে এগুলো প্রত্যেকটা ম্যানিওরের টাইপস গুলো আমরা একটু দেখে নিই। তো প্রথমে আগে দেখে নিই যে ম্যানিওরের অ্যাডভান্টেজ কি। দেখো, ম্যানিওরের অ্যাডভান্টেজ গুলো দেখো। ম্যানিওর কি করে? সয়েলটাকে কাদা কাদা করে দেয়। সয়েলটাকে কাদা কাদা করে দেয়। সয়েলের কাদা কাদা হয়ে গেলে সয়েলের মধ্যে জল বেশি ধরে থাকতে পারে সয়েলটা। স্যান্ডি সয়েলকে ক্লেই সয়েল বানিয়ে দেয়। তুমি মনে করো গরুর গোবর, ভেজিটেবল হেন তেন সবকিছু মিক্স করে, হ্যাঁ, তুমি ম্যানিওর বানিয়ে তুমি ধুলার মধ্যে দিয়ে দাও, দেখবে ধুলাটা কাদা কাদা হয়েছে, ঠিক না? তো এবার আমাকে বলো, কোন ধরনের মাটি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ভালো, স্যান্ডি সয়েলের না ক্লেই সয়েল? ক্লেই সয়েল। ক্লেই সয়েল বেশি জল ধরে রাখতে পারে। স্যান্ডি সয়েল দিয়ে তো জল চুষে নিচে চলে যাবে, তাই কি না? তো ম্যানিওর দিলে স্যান্ডি সয়েল ক্লেই সয়েল হয়ে যায়। আর কি অ্যাডভান্টেজ দেখে? ম্যানিওর মাটির মধ্যে নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়। মাটির মধ্যে যদি নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি থাকে, মানে নিউট্রিয়েন্ট যদি কম থাকে, তাহলে সেটা আবার ফিরে চলে আসে ম্যানিওর দিলে। 2 নম্বর, ম্যানিওর। ম্যানিওর হচ্ছে তোমার মাটির মধ্যে অর্গানিক ম্যাটারকে অ্যাড করে, যেটাকে হিউমাস বলে। এই অর্গানিক ম্যাটার যত বেশি দিবা, আমি এখনই কি বললাম, রিটেনশন অফ ওয়াটার, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ে। 2 নম্বর, সয়েলের মধ্যে এয়ারেশন বাড়ে। এয়ারেশন মানে, এয়ারেশন মানে সয়েলের মধ্যে এয়ার ভিতর বেশি করে ঢুকবে। আর মনে রাখবা, প্ল্যান্টের রুটের গ্রোথের জন্য কিন্তু এয়ার দরকার। হুম। মাটিটা যদি খুবই চাপা হয়, যদি ওর মধ্যে কোনো এয়ার না থাকে, তাহলে রুটের গ্রোথ অত ভালো থাকে না। কিন্তু যদি মাটিটা, যদি মাটির দলাগুলা যদি ছাড়া ছাড়া হয়, কথাটা বুঝতে পারছো? একটু ইমাজিন করো, ভিজুয়ালাইজ করো যে মাটি, মাটির দলাগুলো বেশ সুন্দর এরকম, মানে দলা দলা, ঢিলা ঢিলা এরকম টাইপ। ওই ধরনের মাটিতে দেখবা সয়েলের মানে প্ল্যান্টের রুট খুব ভালো গ্রো করে, কারণ ওই ধরনের সয়েলের মধ্যে এয়ার আছে। আর রুট, রুটের গ্রোথের জন্য কিন্তু এয়ার দরকার। বুঝতে পারছো? তাহলে এয়ারেশন মানে কি? সাপ্লাই অফ এয়ার। তাহলে এগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে তাহলে কি বেড়ে যায়? আমি কি বললাম, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ে। স্যান্ডি সয়েলকে কি বানিয়ে দেয়? ক্লেই সয়েল বানিয়ে দেয়। তার এছাড়া অলসো প্রিভেন্ট ওয়াটার লগিং ইন ক্লেই সয়েল, মানে জল যাতে না জমে থাকে।
এগুলোতেও হেল্প করে। নাম্বার 3 কি, ম্যানিওর আর কিভাবে হেল্প করে? ম্যানিওর যদি তুমি দাও তাহলে যে এইদিকে দেখো, যারা ডিকম্পোজার আছে, ডিকম্পোজার মানে যেমন ধরো ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এরাও খুব ভালো গ্রো করে। স্যার ব্যাকটেরিয়া ফাঙ্গি তো খারাপ জিনিস হয়? সব ব্যাকটেরিয়া ফাঙ্গি খারাপ হয় না। এরা মাটির মধ্যে যে অর্গানিক ম্যাটার আছে, মাটির মধ্যে যে অর্গানিক ম্যাটার আছে, সেই অর্গানিক ম্যাটারকে এরা কি করে, ডিকম্পোজ করে। ডিকম্পোজ করলে কি হবে, যে কমপ্লেক্স নিউট্রিয়েন্ট গুলো ভেঙে সিম্পল নিউট্রিয়েন্টে কনভার্ট হবে, আর প্ল্যান্ট ওগুলোকে অ্যাবজর্ব করবে। বুঝতে পারলে তো? প্ল্যান্ট কি ডিমের খোসা অ্যাবজর্ব করতে পারবে, নাকি ডিমের খোসাটা অ্যাবজর্ব হওয়ার পরে ওর মধ্যে থেকে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে হবে? বুঝতে পারছো আমার কথাটা? তারপরে কি প্ল্যান্ট প্ল্যান্ট কি ডাইরেক্ট গোবরকে অ্যাবজর্ব করতে পারবে? না। কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গি গোবরটাকে ডিকম্পোজ করে ওটার মধ্যে যে নিউট্রিয়েন্ট আছে ওগুলোকে যখন বের করবে, যখন ওটা জলের মধ্যে মিশবে, ওটাকে অ্যাবজর্ব করতে হবে। তাহলে যত বেশি তুমি ম্যানিওর দিবা, তত বেশি ডিকম্পোজার বাড়বে, ডিকম্পোজার যত বেশি বাড়বে, অর্গানিক ম্যাটার তত ভালো ডিকম্পোজ হবে, প্ল্যান্টের গ্রোথ তত ভালো হবে। বুঝতে পারছো তো? এগুলোর মধ্যে কিন্তু কিচ্ছু নাই অত। তো স্যার আরো আরো কোনো অ্যাডভান্টেজ? এই যে দেখো, আরো অ্যাডভান্টেজ বলে দিচ্ছি, শুধু এগুলো মার্কিং মানে আন্ডারলাইন করো। যে ইমপ্রুভ দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ সয়েল, সয়েলের টেক্সচারটাকে খুব ভালো করে দেয়, স্যান্ডি সয়েলকে ক্লেই সয়েল বানিয়ে দেয়। আবার অতটাও বানিয়ে দেয় না যে ওয়াটার জমে থাকবে, এমনও না। সয়েল ইরোশনকে কমায়, যাতে মাটিটা ধুয়ে না চলে যায়। ইনক্রিজ দ্য ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল, সয়েলের মধ্যে জল বেশি থাকবে। হ্যাঁ, তারপরে লো কস্ট নিউট্রিয়েন্ট ক্যারিয়ার, কম খরচায় তুমি অনেক বেশি নিউট্রিয়েন্ট দিতে পারবা। লো কস্ট মানে কি, কম খরচায়। এগুলো হচ্ছে ম্যানিওরের আরো অনেক অ্যাডভান্টেজ। কিন্তু ম্যানিওরের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ম্যানিওরের কিছু কি বললাম, ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ? ম্যানিওরকে তোমাকে গরুর গোবর নাও, তারপরে মাটি নাও, ভেজিটেবল নাও, ডিমের খোসা নাও, হেন নাও তেন নাও, নিয়ে ওগুলাকে মিক্স করো, সেগুলাকে আবার ঠেলার মধ্যে তোলো, তুলে নিয়ে ওগুলোকে জমিতে নিয়ে যাও, নিয়ে গিয়ে দাও। কেন? কারণ অনেক ভারী তো জিনিসটা, অনেক কি ভারী, অনেক বাল্কি, অনেক কি বললাম, বাল্কি। সেই জন্য ম্যানিওরকে স্টোর করা, ট্রান্সপোর্ট করা, ক্যারি করা অনেক কি বললাম, একটু একটু ডিফিকাল্ট, একটু ডিফিকাল্ট। বুঝতে পারছো তো? 2 নম্বর কি, ম্যানিওর যদি তুমি জমিতে দাও, ডিকম্পোজাররা আগে ওটাকে ডিকম্পোজ করবে, করে মাটিতে মিশাবে, তারপরে প্ল্যান্ট ওটাকে অ্যাবজর্ব করবে। তার মানে কি, খুব ওর কাজ করার টাইমটা খুবই কি বললাম, স্লো, অনেক টাইমটা বেশি লাগবে। বুঝতে পারলে কথাটা? 3 নম্বর কি, ম্যানিওরের মধ্যে কি শুধু নাইট্রোজেন আছে, বা ম্যানিওরের মধ্যে কি শুধু ফসফরাস আছে? ম্যানিওর তো সবকিছুর মিক্সচার। এবার ধরে নাও তোমার একটা জমি আছে, তুমি সয়েল টেস্ট করে দেখলা, তোমার সয়েলের মধ্যে শুধু ফসফরাস কম, তাহলে ম্যানিওর দিয়ে কি কোনো লাভ আছে? ম্যানিওরের মধ্যে কি শুধু ফসফরাস আছে? তো ম্যানিওরের মধ্যে সবই আছে কিন্তু কম, কম 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 কম। অর্গানিক ম্যাটার বেশি, নিউট্রিয়েন্ট কম। তার মানে ওটা কি বললাম, নিউট্রিয়েন্ট স্পেসিফিক না। কথাটা বুঝতে পারছো? মানে স্পেসিফিক যে একটা নিউট্রিয়েন্টই লাগবে আমার দরকারি, ওটা না, সবকিছুই ওর মধ্যে মিক্সচার। এগুলো হচ্ছে ম্যানিওরের কি বললাম ডিসঅ্যাডভান্টেজ, এখান থেকে এত অবধি। যে ম্যানিওর আর বাল্কি উইথ লো নিউট্রিয়েন্ট কন্টেন্ট, the nutrient get released slowly, unable to fulfill the high and rapid demand of nutrients. তারপরে কি বললাম, বিং বাল্কি, এই যে এখান থেকে আবার দেখো, বিং বাল্কি and voluminous, they are inconvenient to handle, store and transport. Moreover, manures are not nutrient specific and hence are not much useful when a particular nutrient is required in the soil for a particular crop. ঠিক আছে স্যার? তাহলে কি সব ম্যানিওরই একই? না, অনেক রকমের ম্যানিওর হয়। কি কি ম্যানিওর হয় বললাম আমি? ফার্ম ইয়ার্ড ম্যানিওর হয়, কম্পোস্ট হয়,
গ্রিন ম্যানিওর হয়, ভার্মি কম্পোস্ট হয়। তাহলে এগুলা এবার একটা একটা করে দেখি। সবার প্রথম টাইপ অফ ম্যানিওর কি? ফার্ম ইয়ার্ড ম্যানিওর। এটার ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় খুব আসে, FYM, ফার্ম ইয়ার্ড ম্যানিওর। পরীক্ষায় এটা খুব আসে কিন্তু, সবাই ভেবাচাকা খাই যায় এটা কি হলো, এটা কি জিনিস আবার। তো যদি তুমি ম্যানিওর ফার্মের মধ্যে বানাও, ফার্ম মানে ধরে নাও কারোর গরুর মনে করো ইয়ে আছে, ফার্ম আছে, বা পোল্ট্রি ফার্ম আছে, বুঝতে পারছো? ওখানে গরুদেরকে খাওয়ানোর পরে যেগুলো বাচ্চা কুচা থাকে, তারপরে গরুর গোবর, খড় মানে কি হে, এগুলো দিয়ে যে ম্যানিওরটা বানানো হয় ওটাই হচ্ছে ফার্ম ইয়ার্ড ম্যানিওর। তাহলে FYM ইজ ডিকম্পোজড মিক্সচার অফ ক্যাটেল এক্সক্রিটা মানে গরুর গোবর, হ্যাঁ, ইউরিন, লিটার মানে ওদেরকে খাওয়ানোর পরে যেগুলো বেঁচে কুচে থাকলো, বেডিং মেটেরিয়াল ইউজড ইন নাইট আন্ডার ক্যাটেল মানে লিটার মানে কি যার উপরে গরু শুয়ে থাকে, মনে করো খড় ধানের তুষ সেগুলা। হুম। অ্যান্ড লেফট ওভার অর্গানিক ম্যাটার সাচ এস রাফেজ অর ফডার, এগুলোকে বলা হয় ফার্ম ইয়ার্ড ম্যানিওর। এগুলো এগুলো ডিকম্পোজিশন করেই তোমার ফার্ম ইয়ার্ড ম্যানিওর বানানো হয়। স্যার ফার্ম ইয়ার্ড ম্যানিওরের মধ্যে কি থাকে? 0.5% নাইট্রোজেন, 0.2% ফসফরাস পেন্টক্সাইড অ্যান্ড 0.5% পটাশিয়াম মনোক্সাইড। যদি যদি এই পার্সেন্টেজ গুলো মনে না থাকে তাহলে মানে ছেড়ে দিও। হ্যাঁ, এটা অত আসেও না, এত পার্সেন্টেজ মনে রাখাও যাবে না, এটা কোনটা কত পার্সেন্ট থাকে এমনি দেখে রেখো, পরীক্ষায় আসলে একটা আইডিয়া করে করে এসো। ঠিক আছে? এটা মনে রাখা তো পসিবল না। আর আমি দেখিও নি এখান থেকে এরকম কোয়েশ্চেনও দেয় আর কি। খালি জিজ্ঞাসা করো হোয়াট ইজ FYM, এটাই শুধু জিজ্ঞাসা করো। তারপরে চলে আসো কম্পোস্ট। কি আসবো 2 নাম্বার ম্যানিওর, সেটা হচ্ছে কম্পোস্ট। এইদিকে দেখো, কম্পোস্ট বানানোর জন্য তুমি এরকম একটা গর্ত খুললা, বা এরকম একটা বড় একটা মনে করো সিমেন্টের এরকম একটা কুয়ার মতো ওয়েলের মতো বানালা। ঠিক আছে? এবার কি করলা, নিচে মনে করো এইদিকে দেখছো তো, নিচে মনে করো এইদিকে পাথর টাথর কিছু একটু রাখলা বা যাই হোক, এর উপরে দিলা হচ্ছে তুমি অর্গানিক ম্যাটার দিলা, মনে করো ভেজিটেবল, ডিমের খোসা, হ্যাঁ, তারপরে যা যা আছে বাড়িতে রান্না করার পরে যে বেঁচে যাওয়া খাবার টাবার দিলা, দিয়ে কয়েকদিন জমালা, জমানোর পরে তার উপরে সয়েলের একটা লেয়ার দিয়ে দিলা, তারপরে আবার তুমি অর্গানিক ম্যাটারের একটা লেয়ার দিলা, তার উপরে আবার সয়েল দিলা, আবার একটা অর্গানিক ম্যাটারের লেয়ার দিলা, আবার একটু সয়েল দিলা। বুঝতে পারছো তো? মাঝে মাঝে একটু ফুটো রাখতে হবে, এইদিকে দেখো একটু গ্যাপ আছে যাতে এয়ার ঢুকতে পারে, যাতে অক্সিজেন ঢুকতে পারে। এবার এরকম সেটআপ বানানোর পরে কি হবে, যে যে ব্যাকটেরিয়া গুলো যে আছে, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ফাঙ্গাস এরা কি করবে বলো, একটু আইডিয়া করে বলো। ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই অর্গানিক ম্যাটার গুলোকে কি করবে? ডিকম্পোজ করবে। ডিকম্পোজ করে কমপ্লেক্স জিনিসগুলোকে ভেঙে ভেঙে সিম্পল জিনিসে কনভার্ট করে ওটা ওটাই হয়ে যাবে তোমার ফার্টিলাইজার। এই ধরনের ম্যানিওরকে কি বলে? কম্পোস্ট। আর এই মেথডটাকে কি বলে? কম্পোস্টিং। কতদিন টাইম লাগে স্যার? আমি যদি করি তাহলে মোটামুটি তোমার 3 to 6 months টাইম লাগবে, এই মানে ডিকম্পোজ হয়ে সবগুলো হতে 3 to 6 months লাগে। স্যার কিরকম ব্যাকটেরিয়া এখানে ইউজ হয়? এদিকে দেখো, কিরকম ব্যাকটেরিয়া এখানে ইউজ হয়। অ্যারোবিক ব্যাকটেরিয়া মানে যারা অক্সিজেনের প্রেজেন্সে ডিকম্পোজ করে, আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া মানে যারা অক্সিজেনের অ্যাবসেন্সে ডিকম্পোজ করে। 2 রকমেরই ব্যাকটেরিয়া মানে ডিকম্পোজিশনে হেল্প করে। তাহলে কম্পোস্টিং এর পড়বা হচ্ছে এখান থেকে এত অব্দি, এখান থেকে এত অব্দি পড়বা। স্যার এর মধ্যে কি থাকে পার্সেন্টেজ গুলো এমনি মনে রাখার চেষ্টা করো। 1.54% নাইট্রোজেন, 1% ফসফরাস পেন্টক্সাইড, আর 1.4% পটাশিয়াম মনোক্সাইড। প্রসেসটা কিভাবে, প্রসেসটা কোথা থেকে কত অব্দি, এই যে মেথড, মেথডটা কোথা থেকে কত অব্দি, মেথডটা এখান থেকে এত অব্দি। মেথড কিন্তু মুখস্থ করার এগুলা কিন্তু কিছু না, এগুলা কি মুখস্থ করে লিখতে যাবে নাকি পরীক্ষার সময় ওয়ার্ড বাই ওয়ার্ড? এগুলো আসলে বানিয়ে লিখতে হবে, ছোট করে বানায় লিখতে হবে।
হয়েছে? আচ্ছা, নেক্সট চলে আসি আমরা ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট, এইদিকে দেখো, এই সেম প্রসেস, এই সেম প্রসেস, কিন্তু যদি আমরা এখানে যদি আমরা কেঁচো ছেড়ে দিই, কেঁচো, আর্থওয়ার্ম, বুঝতে পারছো? হ্যাঁ, আমরা যদি এখানে আর্থওয়ার্ম ছেড়ে দিই, মানে একই সেটআপ বানাবো, খালি এর মধ্যে আমরা আর্থওয়ার্ম ছেড়ে দিব, কেঁচো। হ্যাঁ, যারা করবে তারাই করবে। কেঁচো কি হার্মফুল নাকি? কেঁচো তো হার্মফুল না, ওরা কি কামড়ায়? বুঝে বুঝে না, ওই কেঁচো গুলোকে রীতিমতো, মানে কি বলবো, কালচার করা হয়। হ্যাঁ, ওগুলা কালচার করা হয়। তো এবার দেখো, শোনো, এই আজে বাজে কথা বলো না স্যার। আমরা এমনি কম্পোস্ট আর ভার্মি কম্পোস্টের মধ্যে ডিফারেন্স কি? কেঁচো কি করবে, কেঁচো সয়েল শুদ্ধা এই অর্গানিক ম্যাটার গুলোকে খাবে, খেয়ে ডাইজেস্ট করবে, যেটা ডাইজেস্ট হলো, যেটা ডাইজেস্ট হলো না ওটা বের করে দিবে, পটি করে বের করে দিবে। এবার ডাইজেশন যখন হচ্ছে, তখন আরো তাড়াতাড়ি অর্গানিক ম্যাটার গুলো ব্রেক হয়ে যায়। তার মানে যেখানে কম্পোস্টিং এ কতদিন টাইম লাগে, তোমার 3 to 6 মান্থস টাইম লাগে, বুঝতে পারছো তো? সেখানে ভার্মি কম্পোস্টিং মোটামুটি 1.5-2 মাসের মধ্যেই হয়ে যাবে, মানে আরো ফাস্ট। তাহলে একই কম্পোস্টিং এর প্রসেস, কিন্তু ওটাতে আমরা কি ইউজ করব? আর্থওয়ার্ম ইউজ করব। এই যে দেখো, এখান থেকে ডেফিনেশনটা হ্যাঁ, এটাই বেশি ইউজ করা হয়। দ্য ডিগ্রেডেশন অফ অর্গানিক ম্যাটার, অর্গানিক ওয়েস্ট থ্রু দ্য কনজাম্পশন অফ বাই দ্য আর্থওয়ার্ম ইজ কল্ড ভার্মি কম্পোস্টিং। তো এখানে এইদিকে দেখো, আর্থওয়ার্ম কি করে? ফিজিক্যালি অ্যান্ড এয়ারেটার। এয়ারেটার মানে কি, মাটিকে ফুটো করে, সেই জন্য বেশ মাটির মধ্যে এয়ারের সাপ্লাই বেড়ে যায়। এয়ারেটার মানে বুঝলো তো, এয়ার থেকে এয়ারেটার, মানে মাটিটাকে ফুটো ফুটো করে দেয়। 2 নাম্বার ক্রাশার, খাবার গুলোকে ক্রাশ করে, অর্গানিক ম্যাটার গুলোকে চিবিয়ে চিবিয়ে ক্রাশ করে। তারপরে মিক্সচার, মাটির সাথে অর্গানিক ম্যাটার গুলোকে মিক্স করে। অ্যান্ড কেমিক্যালি আর ডিগ্রেডার, মানে ডাইজেশন করে জিনিসগুলোকে ভেঙে দেয়। অ্যান্ড বায়োলজিক্যালি স্টিমুলেটর অফ ডিকম্পোজিশন, মানে ডিকম্পোজিশনের স্টিমুলেট করা, মানে স্পিডটাকে বাড়িয়ে দেওয়া। এইভাবে হচ্ছে আর্থওয়ার্ম এইভাবে হেল্প করে। তো যদি চাও এমনি দেখে রাখতে পারো, এই ভার্মি কম্পোস্টিং এ ইউজ করা হয় কতগুলো আর্থওয়ার্মের নাম। ডাইকোগ্যাস্টর বোলানি, বুঝতে পারছো? তারপরে হচ্ছে, এগুলো আমি মার্ক করব না। তারপরে হচ্ছে ড্রাই উইডা, উইলসি, তারপরে হচ্ছে অনন্যা মোদক। এগুলো হচ্ছে আর্টওয়ার্মের নাম। ঠিক আছে, এগুলো হচ্ছে ভেরিয়াস আর্টওয়ার্মের নাম, যেগুলোকে ভার্মি কম্পোস্টিং এ ইউজ করা হয়। নেক্সট চলে আসো আর এক ধরনের ম্যানিওর, গ্রিন ম্যানিওর। আর তোমাদেরকে আমি কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এই গ্রিন ম্যানিওর প্রত্যেকবার স্টুডেন্টরা ভুল করে। 3টা স্টার দিবা প্রত্যেকবার। সবাই গ্রিন ম্যানিওর কোশ্চেনে আসে, লিখে আসে ম্যানিওরটা, তাও না, মানে ভুলভাল যে কি একটা লিখে আসে, কোনোটার আগা নাই মাথা নাই। খুবই সোজা জিনিস আমি বলছি। এইদিকে দেখো, কেউ আর বইয়ের দিকে না, এইদিকে দেখো। মনে করো আহ মনে করো তোমার কাছে জমি আছে, এবার তুমি জমির মধ্যে একটা ক্রপ লাগিয়েছো। এরকম করে মনে করো তুমি ক্রপ লাগিয়েছো, ক্রপটা বড় হলো, ক্রপটা বেশ বড় হলো, তোমার যা দরকার তুমি ক্রপের ওই পার্টটা কেটে নিলা। মনে করো ক্রপ গুলো বড় হলো। এবার সাপোজ তুমি ক্রপের, কি বললাম, ক্রপের মনে করো ওপরের এতটুকুনি পার্ট তুমি হারভেস্ট করলা। হারভেস্ট মানে কি, কেটে নিলা, তাই তো? তাহলে এই নিচের এইটুকুনি ডানটি একটু রেখে দিলাম, এইটুকুনি একটু রেখে দিলাম।
যেমন দেখেছো না ধান কাটার সময় একদম কি গোড়া থেকে কাটে না, একটুখানি রাখে, একটুখানি থেকে যায়, ও একটু মাটির উপর থেকে কাটে, তাই কি না? এবার এইটা হচ্ছে প্ল্যান্টের গ্রিন পার্ট। এবার ট্রাক্টর দিয়ে এটাকে পিষিয়ে মাটিতে মিশিয়ে দেওয়াই হচ্ছে গ্রিন কম্পোস্ট। এত সোজা জিনিসটাই সবাই ভুল করে। গ্রিন গ্রিন ম্যানিওর, সরি গ্রিন ম্যানিওর, যে প্ল্যান্টের গ্রিন পার্ট আফটার হারভেস্টিং মানে ফসলকে কাটার পরে প্ল্যান্টের গ্রিন পার্টকে ট্রাক্টর দিয়ে মালচিং করে মানে পিষে মাটির সাথে মিশিয়ে দিলে এই গ্রিন পার্টের মধ্যে যা অর্গানিক ম্যাটার বা নিউট্রিয়েন্ট আছে ওগুলো মাটিতে মিশে যাবে, ডিকম্পোজারে ডিকম্পোজ করে মাটিতে মিশাবে, সয়েলের ফার্টিলিটি বাড়বে। এটাই হচ্ছে কি গ্রিন ম্যানিউর। পারবে তো? যাতে এটা ভুল না হয়, প্রত্যেকবার এটা স্টুডেন্টরা কেন যে ভুল করে আমি জানি না, মানে ভুলে যায়, এটা গ্রিন ম্যানিওরটা ইগনোর করে দেয় আর এটাই কোশ্চেন দেয়। তাহলে হোয়াট ইজ গ্রিন ম্যানিওর? এই যে দেখো এখান থেকে ব্র্যাকেট করো, দ্য প্র্যাকটিস অফ গ্রিন ম্যানিওরিং ইনক্লুডস গ্রোয়িং, মালচিং, মালচিং মানে পিষিয়ে দেওয়া, পিষে দেওয়া, বাই প্লাউইং অ্যান্ড মিক্সিং অফ গ্রিন ক্রপস উইথ সয়েল টু ইমপ্রুভ ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড সয়েল ফার্টিলিটি। তো স্যার গ্রিন ম্যানিওরের হুম এটা ডেফিনেশন, হ্যাঁ। এর পরেরটা অ্যাডভান্টেজ। স্যার গ্রিন ম্যানিওরের অ্যাডভান্টেজ কি? এক নাম্বার, গ্রিন ম্যানিওর মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাসকে অ্যাড করে। দুই নাম্বার, অর্গানিক ম্যাটারকে অ্যাড করে। হাইড্রেশন মানে জলের ক্যাপাসিটি বাড়ায়। এয়ারেশন মানে এয়ারের ক্যাপাসিটি বাড়ায়। ক্রাম্প স্ট্রাকচার অফ সয়েল মানে সয়েলটাকে ঢেলা ঢেলা করে দেয়। ঢেলা ঢেলা মানে বোঝো, সয়েলটা এরকম গোল গোল পাথরের মতো, একদম স্যান্ডিও না আর একদম কাদা কাদাও না, ক্লেইও না। বুঝতে পারছো আমার কথাটা? একটু ইমাজিন করো, ঢেলা ঢেলা গুড়া গুড়ার দলা দলা সয়েল, ওটাকে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোকে বলে ক্রাম্প স্ট্রাকচার অফ সয়েল। আর এছাড়াও সয়েল ইরোশন আর লিচিং থেকেও বাঁচায়। লিচিং মানে কি, সয়েলটা ধুয়ে ধুয়ে যাতে গ্রাউন্ড ওয়াটারে না চলে যায়, ওটাকে লিচিং বলে। তো স্যার গ্রিন ম্যানিওরে কোন কোন মানে প্ল্যান্টকে ইউজ করা হয় গ্রিন ম্যানিওর হিসাবে? সব থেকে ভালো এক্সাম্পল ধইঞ্চা, ধইঞ্চার শাক, তারপর হচ্ছে সান হেম, তারপর হচ্ছে ক্লাস্টার, ক্লাস্টার বিন, তারপরে হচ্ছে কাউপি মানে মুগ মুগ ডাল, লেন্টিল মানে মসুর ডাল, তারপর হচ্ছে ইজিপশিয়ান ক্লোভার অর বার্সিম, তারপরে হচ্ছে হর্স গ্রাম। এগুলো এই এই প্ল্যান্ট গুলোকে অনেক সময় মাটিতে পিষে দেওয়া হয় মানে ক্রপটাকে হারভেস্ট করার পরে। এত অবধি হলো হচ্ছে কি বলতো, বলতো এত অবধি কি পড়লাম আমরা? এত অবধি শুধু পড়লাম আমরা ম্যানিওর। ঠিক আছে, এত অবধি শুধু আমরা কি পড়লাম? শুধুমাত্র ম্যানিওর পড়লাম। এখন আমরা কি পড়বো বলতো? ফার্টিলাইজার। এইদিকে না কথা, তোমরা কথা বললে আমার কথা শুনবা কি করে? ফার্টিলাইজার। তাহলে দেখো ফার্টিলাইজারের এখানে চলে আসি। ফার্টিলাইজার, ফার্টিলাইজার কিন্তু কেমিক্যাল হয়, হ্যাঁ। ওটা অর্গানিক ম্যাটার কম থাকে, ওটা কেমিক্যাল বেশি থাকে। এখান থেকে উম এত অবধি কিন্তু পড়তেই হবে, এখান থেকে এত অবধি পড়তে হবে। এবার স্যার ফার্টিলাইজারের মধ্যে মেন, এইদিকে দেখো, এইদিকে এইদিকে অত ব্যস্ততা হলো না, এইদিকে ব্যস্ততা দেখাও। ফার্টিলাইজারের মধ্যে মেন যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি শুরুতেও বলেছিলাম কি, এনপিকে, মনে থাকবে? এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, কে মানে পটাশিয়াম। স্যার পটাশিয়াম তো পি দিয়ে শুরু, তাহলে ওটার সিম্বল কে কেন? পি দিয়ে ফসফরাস, পি দিয়ে ফসফরাস না, কে হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম কি বলো? ক্যালিয়াম। ওখান থেকে কি সোডিয়াম, সোডিয়ামের সিম্বল কি বলো? সোডিয়াম, Na। তো সোডিয়াম তো স্যার এস দিয়ে শুরু, ওটার সিম্বল Na কেন? কারণ ওটার ল্যাটিন নাম ন্যাট্রিয়াম থেকে নেওয়া হয়েছে, তাই। তো এনিওয়ে,
তো ফার্টিলাইজার কি কি ইউজ করা হয়, এই যে প্ল্যান্টের গ্রোথ, হাই ইল্ড, এগুলো দেখবা। এবার কমপ্লিট ফার্টিলাইজার কোনটা, যার মধ্যে এই তিনটাই আছে, বুঝতে পারছো? তাদেরকে বলে কমপ্লিট ফার্টিলাইজার। ইজ ওয়ান which contains all the three critical elements or minerals: nitrogen, phosphorus and potassium. Chemically they may be inorganic compound, inorganic ও হতে পারে যেমন অ্যামোনিয়াম সালফেট, আর অর্গানিক ও হতে পারে যেমন ইউরিয়া। আচ্ছা, এবার স্যার চলে আসি স্পেসিফিক ফার্টিলাইজার। আমার এইদিকে দেখো, স্পেসিফিক ফার্টিলাইজার মানে কি? এমন ফার্টিলাইজার যার মধ্যে শুধু নাইট্রোজেন আছে তাকে বলে নাইট্রোজেনাস ফার্টিলাইজার। এমন ফার্টিলাইজার যার মধ্যে শুধু ফসফরাস আছে তাহলে ফসফাটিক ফার্টিলাইজার। এমন ফার্টিলাইজার যার মধ্যে শুধু পটাশিয়াম আছে তাহলে পটাসিক ফার্টিলাইজার। আর এমন ফার্টিলাইজার যার মধ্যে সবই মিক্সচার আছে তাহলে কমপ্লেক্স ফার্টিলাইজার। তো স্যার এরকম এগুলার ইউজ কি? তো মনে করো তুমি একজন ফার্মার, তো তুমি তোমার জমিতে কিছু একটা চাষ করতে চাও, ধান গম কিছু একটা করতে চাও। এবার ওটা চাষ করার আগে তুমি মনে করো সয়েল টেস্ট করতে চাচ্ছ, যে তোমার সয়েলে কোনটা কম আছে, নাইট্রোজেন কম আছে না ফসফরাস কম আছে নাকি পটাশিয়াম কম আছে নাকি তিনটাই কম আছে না দুটা কম আছে। তো তুমি এগ্রিকালচারাল অফিসে গেলা, এগ্রিকালচারাল অফিসে গিয়ে তুমি ওখানে বললা যে আই ওয়ান্ট টু টেস্ট মাই সয়েল, ইংলিশে বললাম। তো বললো, তারপরে ওরা তোমার অ্যাপ্লিকেশন নিল, নিয়ে এগ্রিকালচারাল অফিস থেকে, না সরকারি এরা টাকা নেয় না, ওরা তোমার ইয়েতে যাবে, জমিতে যাবে, নিয়ে সয়েলের একটু স্যাম্পল কালেক্ট করবে, করে ওটা কেমিক্যাল টেস্ট করে তোমাকে বলবে যে আপনার জমিতে ধরে নাও বললো নাইট্রোজেন নাইট্রোজেন কম আছে, তাহলে কি তুমি পটাশিয়াম ফার্টিলাইজার দিবা, তাহলে কি তুমি তুমি সরি ফসফরাস দিবা, নাকি তুমি কমপ্লেক্স দিবা, নাকি ম্যানিওর দিবা, নাকি কি দিবা, নাইট্রোজেন ফার্টিলাইজার দিবা। এগুলো সয়েল টেস্ট করতে হয়, সয়েল টেস্ট করে করা হয়। সে এখন সেই জন্য এগুলোর অনেক সুবিধা আছে ফার্মারদের। তো এরকম স্যার নাইট্রোজেন ফার্টিলাইজারের এক্সাম্পল সবগুলো তো মনে থাকবে না, একটা দুটো মনে রাখার চেষ্টা করো। যেমন ইউরিয়া মনে রাখার চেষ্টা করো, আর অ্যামোনিয়াম সালফেট মনে রাখার চেষ্টা করো। ফসফাটিক ফার্টিলাইজারের মধ্যে মনে রেখো কি মনে রাখবা, সিঙ্গেল সুপার ফসফেট। পটাশিক ফার্টিলাইজারের এক্সাম্পল কি মনে রাখবা, মনে করো পটাশিয়াম সালফেট মনে রেখো। কমপ্লেক্স ফার্টিলাইজারের এক্সাম্পল একটা মনে রেখো, যেমন ধরো কি বলবো, ইউরিয়া অ্যামোনিয়াম ফসফেট মনে রেখো। এর মধ্যে তিনটাই আছে, সবই আছে। কি পারবা তো? এক্সাম্পল নিয়ে বেশি ঘাবড়াবা না। এক্সাম্পল যদি মনে না থাকে, না থাকুক, হ্যাঁ, ছেড়ে দিবার আসার চান্সেস কম। এগুলা টিচাররাও জানে, এগুলো দিলে স্টুডেন্টরা অত মনে রেখে খুব বলতে পারবে। স্যার কমপ্লিট আর কমপ্লেক্স কি একই? স্যার আমাদের যখন কোশ্চেন আসছে আমি শুনলাম তোমাদের বলে ম্যাথ আর সায়েন্স গুলো একদম ঢিলাই ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কোশ্চেন ফেল, তোমাদের কোশ্চেন এত কঠিন মনে করছি। তো এবার চলে আসো স্যার, স্যার ফার্টিলাইজার তাহলে বেশি বেশি করে ইউজ করা কি খুব ভালো? একদমই না। কারণ ফার্টিলাইজার কি কেমিক্যাল, তো বৃষ্টি হলে এই কেমিক্যাল গুলো ধুয়ে ধুয়ে রিভারে পন্ডে গিয়ে যাবে, তখন অ্যাকোয়াটিক প্ল্যান্ট অ্যানিমাল গুলো কি কেমিক্যালের জন্য, বিষের জন্য মরে যাবে। তারপরে ফার্টিলাইজার গুলো প্রতিদিন আমরা যে খাচ্ছি আমাদের পেটের মধ্যে যাচ্ছে। স্যার আমরা তো ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে বয়েল করে খাচ্ছি, যতই বয়েল করো, যতই তুমি স্ক্রচ বাইট দিয়ে ঘষে পরিষ্কার করো, যাবেই। আর এগুলার জন্য কি হচ্ছে, প্রি এজিং হয়ে যাচ্ছে, কম বয়সে চুল দাড়ি পেকে যাচ্ছে আমার। তারপরে কি হচ্ছে, মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যাচ্ছে 8 9 বছর বয়সে, যেটা হওয়ার কথা ছিল 10 12 বছর বয়সে।
ইনফার্টিলিটি হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, লাংস, কিডনি, লিভার এগুলা ফেলিওর হয়ে যাচ্ছে এই টক্সিসিটি গুলোর জন্য। বুঝতে পারছো? ডায়াবেটিস, ক্যান্সার, হেন তেন, এগুলো তো হাজারটা প্রবলেম হয়ে যাচ্ছে এই ফার্টিলাইজারের জন্য। আর এই ফার্টিলাইজার গুলো যখন পুকুরে গিয়ে জমে, তখন পুকুরের মধ্যে প্রচুর অ্যালগি গ্রো করে। কখনো দেখেছো রাস্তা দিয়ে, হাই রোড দিয়ে যাচ্ছ, পাশে একটা পুকুর সবুজ হয়ে আছে? ওগুলো কি, ওখানে ফার্টিলাইজার এত জমে গেছে যে ওই ফার্টিলাইজার গুলোকে খাওয়ার জন্য ওখানে অ্যালগি চলে এসেছে, শ্যাওলা। এটাকে বলে অ্যালগাল ব্লুম অর ইউট্রফিকেশন। এবার অ্যালগি গুলো কি করবে, ওই পুকুরের জলে সব অক্সিজেন অ্যাবজর্ব করে নিবে, সব নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে নিবে, আর মাছগুলো বা অন্যান্য প্ল্যান্ট গুলো সব মরে যাবে, রোদগুলো ঢুকতে পারবে না। এটাকে বলে ইউট্রফিকেশন। অ্যালগির গ্রো হওয়াটাকে বলে অ্যালগাল ব্লুম, আর ওটার জন্য যে মরে যাচ্ছে ওটাকে বলে ইউট্রফিকেশন। তাহলে কি উপায় স্যার? ফার্টিলাইজারকে সাইন্টিফিক্যালি প্রপার ডোজে, প্রপার টাইমে দেওয়া উচিত, আর প্রি এন্ড পোস্ট অ্যাপ্লিকেশন প্রিকশন নেওয়া উচিত। কি বললা স্যার, আমি তো কিছুই বুঝলাম না। প্রপার ডোজ মানে তোমার, তুমি দেখলা যে এই ফার্টিলাইজারটা দিলে তো আমার ফসলের গ্রোথ সেই হচ্ছে, তাহলে বেশি বেশি করে দিই না। তোমাকে বললো যে 1 একরে 1 কেজি দিতে, তো তুমি 1 কেজি দিতে হবে। প্রপার ডোজ, প্রপার টাইম। তোমাকে বললো যে স্প্রিং এর টাইমে দিতে, তুমি দিচ্ছ রেইনি সিজনে। রেইনি সিজনে দিলা সব ফার্টিলাইজার ধুয়ে চলে গেল, তাহলে প্রপার টাইমে দিতে হবে। তারপরে বললো প্রি এন্ড পোস্ট অ্যাপ্লিকেশন প্রিকশন। যেমন ধরো অনেক সময় হয় কি যে ফার্টিলাইজার দিলা, দেওয়ার পরে মাটিটা খুব অ্যাসিডিক হয়ে গেল, তাহলে কি দিতে হবে? চুন দিতে হবে, অ্যালকালাইন। বা তুমি মনে করো দিলা, মাটিটা খুব অ্যালকালাইন হয়ে গেল, তাহলে অ্যাসিড দিতে হবে। অ্যাসিড ইন দা সেন্স লেবুর রস, টমেটো, এগুলোর মধ্যে অ্যাসিড থাকে, ওগুলো দিতে হবে। তাহলে প্রি এন্ড পোস্ট মানে, প্রি মানে কি আগে, পোস্ট মানে কি পরে। মানে ফার্টিলাইজার দেওয়ার আগে, ফার্টিলাইজার দেওয়ার পরে তোমাকে প্রিকশন মানে সাবধানতা কিছু মেনটেন করতে হবে। এগুলো অনেক ব্যাপার আছে। তো কি হয়ে যায় যে যদি আমরা ধরে নাও ফার্টিলাইজার দেওয়ার পরে এক্সেসিভ জল দিয়ে দিলাম, এবার ওই জলগুলো ধুয়ে সব ফার্টিলাইজারকে নিয়ে চলে গেল কোথায়? ওয়াশ ট্যাবে। তারপরে ওগুলো চলে গেল হচ্ছে তোমার রিভার, লেক, স্ট্রিম, এগুলোতে চলে গেল। গিয়ে রিভার, লেক আর পন্ড সব টক্সিসিটি হয়ে কি হয়ে গেল বললাম, একটু আগে বললাম না, অ্যালগাল ব্লুম, আর একটা কি বললাম, ইউট্রফিকেশন, এগুলো হয়ে যাবে, অ্যান্ড ডিস্টার্বিং দা ইকোসিস্টেম। হ্যাঁ, এখান থেকে এত অব্দি পড়বা। মানে ফার্টিলাইজার ইউজ করার ডিসঅ্যাডভান্টেজ এগুলো যদি মনে না থাকে, এখানে একটু লিখে রাখতে পারো, লাস্টেই লিখে রাখো ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ ফার্টিলাইজার। এবার দেখো ম্যানিওর আর ফার্টিলাইজারের ডিফারেন্সেস। ম্যানিওর আর ফার্টিলাইজারের ডিফারেন্স। ম্যানিওর, ম্যানিওর বানা হয় ন্যাচারাল সাবস্টেন্স দিয়ে, গরুর গোবর, ধানের খোসা, হেন তেন। কিন্তু ফার্টিলাইজার হচ্ছে হিউম্যান মেড, আর বানানো হয় ইনঅর্গানিক সল্ট বা অর্গানিক কম্পাউন্ড বা কেমিক্যাল দিয়ে। ম্যানিওর এর মধ্যে কি নিউট্রিয়েন্ট থাকে কম, কিন্তু অর্গানিক ম্যাটার থাকে বেশি। বুঝতে পারলা তো? একসাথে দুটো বলে দিলাম। কিন্তু ফার্টিলাইজারের মধ্যে নিউট্রিয়েন্ট থাকে রিচ মানে বেশি, কিন্তু অর্গানিক ম্যাটার মানে হিউমাস মানে অর্গানিক ম্যাটার, ওটা থাকে কি কম। এবার ম্যানিওর খুব ফাস্ট মাটিতে মেশে নাকি ফার্টিলাইজার, বলো? কি শিখালাম? ফার্টিলাইজার। তার মানে ম্যানিওর আগে ডিকম্পোজ হবে, হেন হবে, তেন হবে, তার মানে ওদের কাজ করার ইয়েটা খুব স্লোলি, তাই কি না? কিন্তু ফার্টিলাইজার কি একদম রেডিলি সলিউবল আর কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়, রেডিলি অ্যাবজর্ব বাই ক্রপ প্ল্যান্টস। আর কি বললাম, ম্যানিওরের মধ্যে কি পার্টিকুলার কোনো স্পেসিফিক নিউট্রিয়েন্ট থাকে না, সবই মিক্সচার থাকে। কিন্তু তুমি যদি ফার্টিলাইজার, স্পেসিফিক ফার্টিলাইজার দিতে চাও, ধরো না শুধু নাইট্রোজেন দিতে চাও, শুধু ফসফরাস দিতে চাও,
তো নিউট্রিয়েন্ট স্পেসিফিক ফার্টিলাইজারও পাওয়া যায়। 6 নম্বর কি বললাম, ম্যানিওর হচ্ছে খুব ভারী বাল্কি, তাই এটাকে স্টোর করা, ট্রান্সপোর্ট করা, হ্যান্ডেল করা, অ্যাপ্লাই করা একটু ইনকনভিনিয়েন্ট, অসুবিধা। কিন্তু ফার্টিলাইজার কি খুব কম্প্যাক্ট, বস্তার মধ্যে আছে, বেশ স্টোর করো, নিয়ে গিয়ে দিয়ে দাও, অত বেশি ঝামেলা নেই। 7 নম্বর কি, ম্যানিওর হচ্ছে চিপ, সস্তা, হ্যাঁ, আর তুমি এটা বাড়িতেও বানাতে পারবা। কিন্তু ফার্টিলাইজার হচ্ছে কি কস্টলি, দামি, আর এটাকে ফ্যাক্টরিতে বানাতে হয়। ঠিক আছে, নেক্সট এবার চলে আসি হচ্ছে বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার মন দিয়ে শুনবা, তাড়াতাড়ি করে দিচ্ছি। হুম। বায়ো, আমাকে বলো বায়ো মানে কি? লিভিং। তার মানে এমন কোন লিভিং অর্গানিজম যে মাটির ফার্টিলিটি ইনক্রিজ করছে, এমন কোন লিভিং অর্গানিজম যেটা মাটির ফার্টিলিটি ইনক্রিজ করছে, সেটাই হচ্ছে বায়ো ফার্টিলাইজার। আমাকে এমন কোন লিভিং কোন অর্গানিজমের নাম বলতে পারবা যে মাটির ফার্টিলিটি বাড়ায়? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। কি মনে পড়ছে যে ডাল জাতীয় মানে লেগুমিনাস প্ল্যান্টের এরকম রুটে এরকম ছোট ছোট নডিউল থাকে, মনে পড়ছে? রুটের নডিউলে এরকম ব্যাকটেরিয়া থাকে, রাইজোবিয়াম। তারা ডাইরেক্ট নাইট্রোজেনকে অ্যাবজর্ব করে অ্যামোনিয়াতে কনভার্ট করে মাটিতে মিশায়, আর সেই অ্যামোনিয়াটা পরে অন্য ব্যাকটেরিয়া ওটাকে নাইট্রেট অর নাইট্রাইটে কনভার্ট করে, আর প্ল্যান্ট এটাকে অ্যাবজর্ব করে। তো এর মধ্যে কি নাইট্রোজেন বাড়ছে, সয়েলের মধ্যে নাইট্রোজেন বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে সয়েলের ফার্টিলিটি বাড়ছে। তো এটা কি বললাম, মানে এটা কি লেগুমিনাস প্ল্যান্ট, লেগুমিনাস প্ল্যান্ট আর রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার টিম এটা। এই ধরনের রিলেশনকে কি বলে, সিম্বায়োটিক রিলেশনশিপ। কি বলে? সিম্বায়োটিক রিলেশনশিপ। সিম্বায়োটিক কথাটার মানে কি স্যার? এখানে রাইজোবিয়াম লেগুমিনাস প্ল্যান্টকে হেল্প করছে বাই প্রোভাইডিং নাইট্রোজেন, কথাটা বুঝতে পারছো তো? তার বদলে লেগুমিনাস প্ল্যান্ট ও রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকে হেল্প করছে বাই প্রোভাইডিং ফুড অ্যান্ড শেল্টার। দুজন দুজনকে হেল্প করলে সেই রিলেশনশিপটাকে সিম্বায়োটিক রিলেশনশিপ বলে। তো এখানে ব্যাকটেরিয়াটা প্ল্যান্টকে নাইট্রোজেন দিচ্ছে, এই যে, আর তার বদলে প্ল্যান্টের এই রুটের নডিউলে ব্যাকটেরিয়া গুলো থাকছে মানে শেল্টার, আর প্ল্যান্টের রুট থেকে ফুডও পাচ্ছে মানে ফুডও দিচ্ছে। বুঝতে পারলা? স্যার সব ব্যাকটেরিয়া কি কোনো না কোনো প্ল্যান্টের রুটের নডিউলেই থাকবে? না, কোনো কোনো ব্যাকটেরিয়া আছে, হারাই যাচ্ছ না তো, অন্যমনস্ক হচ্ছ না তো? কারণ আমি এক ইয়েতে বলে যাচ্ছি তো, অনেক সময় হয় আওয়াজের ফ্রিকোয়েন্সিটা এমন লেভেলে চলে আসে, সেই জন্য আমি মাঝে মাঝে দেখবা একটু চিৎকার করে উঠি, হ্যাঁ করে বলি, বুঝতে না? কারণ আমি জানি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায় স্টুডেন্টদের মন, যাতে ফট করে একটু চিৎকার করি তখন ওর চমকায় ওঠে, তখন আবার ফোকাসটা আসে। তো আবার এমন কিছু ব্যাকটেরিয়া আছে, ওরা কোনো রুটের নডিউল ফডিউলে থাকে না, একা একাই থাকে, ওরা একা একাই থাকে। তার মানে ওরা কোনো সিম্বায়োটিক না, ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। কি বললাম? ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। এরাও মাটিতে তোমার ব্যাকটেরিয়া, এরাও মাটিতে নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, অ্যানাবিনা, নস্টক, হ্যাঁ এরকম আরো অনেক, ওরা একা একাই থাকে, ওরা কোনো এমনি থাকে। স্যার আর কোনো এক্সাম্পল? আর একটা আছে মাইক্রোরাইজা, ওটা পরে বুঝাচ্ছি। তো বায়ো ফার্টিলাইজার জিনিসটা ক্লিয়ার হলো আশা করি, যে লিভিং অর্গানিজম যদি ফার্টিলাইজারের মতো কাজ করে, অর্গানিজমস বা লিভিং অর্গানিজমস
which enrich the soil with nutrient are called biofertilizer. কোন কোন ক্রপের ক্ষেত্রে বায়োফার্টিলাইজার ইউজ করা হয়? পালসেস মানে ডাল, লেগুম মানে মটর, তারপরে অয়েল সিড, রাইস, এগুলো এত অব্দি মার্ক করো। হ্যাঁ, কোন কোন ব্যাকটেরিয়া থাকে? আমি কি বললাম, সিম্বায়োটিকও হতে পারে, আবার নন সিম্বায়োটিক মানে একা একাও থাকে, ফ্রি লিভিং। নন সিম্বায়োটিক সিম্বায়োটিক দুটোই হয়, যেমন সায়ানোব্যাকটেরিয়া, ফসফেট সলিউবলাইজিং মাইক্রো অর্গানিজম। এক্সাম্পল যেমন দেখো, ইন্ডিয়াতে সব থেকে বেশি ইউজ করা হয় রাইজোবিয়াম, তারপরে ব্লু গ্রিন অ্যালগি। স্যার ব্লু গ্রিন অ্যালগির এক্সাম্পল অ্যানাবিনা, নস্টক, এটসেট্রা, এগুলোকে ইউজ করা হয় কোন কোন ফসলের জন্য? পালসেস, লেগিউম, অয়েল সিড, ওয়েটল্যান্ড রাইস, এটসেট্রা। এবার 6 নম্বর হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা কি? আগেরটা কি ছিল? এটা ছিল হচ্ছে তোমার লেগুমিনাস প্ল্যান্ট আর ব্যাকটেরিয়ার অ্যাসোসিয়েশন। কিন্তু যদি এরকম অ্যাসোসিয়েশন হায়ার প্ল্যান্ট, হায়ার প্ল্যান্টের রুট আর ফাঙ্গাসের মধ্যে হয়, হায়ার প্ল্যান্টের রুট আর ফাঙ্গাসের মধ্যে যদি এই অ্যাসোসিয়েশন হয়, তাহলে ওটার নাম কিন্তু হয়ে গেল মাইকোরাইজা। এখানে হায়ার প্ল্যান্টের রুট ফাঙ্গাসকে ফুড আর শেল্টার দিবে, আর তার বদলে ফাঙ্গাসটা হায়ার প্ল্যান্টকে ফসফরাস দিবে, ফসফরাস, নাইট্রোজেন না, এরা ফসফরাস দেয়। ঠিক আছে, তো দুজন দুজনকে হেল্প করছে। এই ধরনের অ্যাসোসিয়েশনকে কি বলে? মাইকোরাইজা। কোনটা ব্যাকটেরিয়া আর কোনটা ফাঙ্গাস মনে রেখো কিন্তু। মাইকোরাইজা মানে কি বললাম? হায়ার প্ল্যান্টের রুটের সাথে ফাঙ্গি মানে ফাঙ্গাসের অ্যাসোসিয়েশন। হায়ার প্ল্যান্ট মানে বড় বড় যে প্ল্যান্ট, যেমন পাইন, পাইনাস, পাইন গাছ, এগুলো। তো মাইকোরাইজা কিন্তু খুব ভালো, যেটা প্ল্যান্টের গ্রোথ কে বাড়ায়, ভিগর, ইল্ড এগুলোকে বাড়ায়। ভিগর মানে প্ল্যান্টের মানে হাইট, ব্রাঞ্চ, এগুলো অনেক বেশি হয়। আর ইরিগেশন, ইরিগেশন কিন্তু আমি বেশি পড়াবো না, কারণ ইরিগেশন থেকে আমি প্রত্যেকবার এত খেটে খুঁটে ছবি দেখিয়ে, ভিডিও দেখিয়ে পড়াই, কোনোবার শালা ইরিগেশন থেকে কোশ্চেন দেয় না, কোনো স্কুলে দেয় না, ইরিগেশন থেকে দেই না। তো এবার আমি ঠিক করছি ইরিগেশন আমি অত পড়াবো না, মরলে মরবা। ইরিগেশন মানে হচ্ছে মাটিতে জল দেওয়া, জমিতে জল দেওয়া। কি বললাম? ইরিগেশন মানে জমিতে জল দেওয়া। সে তুমি নদী থেকে খাল কেটে জল দাও, তুমি কুয়া খুঁড়ে জল দাও, তুমি মোটর বসায় পাম্প চুলে তুলে জল দাও, যেখান থেকে খুশি তুমি জল দাও, মানে মোট কথা জমিতে জলের সাপ্লাই দেওয়াই হচ্ছে ইরিগেশন। এবার ডাইরেক্ট চলে আসো ইরিগেশনের অ্যাডভান্টেজ। স্যার কেন জল দিব? জল কেন দিব? কারণ জল কি কি কাজে লাগে এদিকে দেখো। জলের মধ্যে থাকে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের সাপ্লাই দিবে। জলের মধ্যে অক্সিজেন থাকে, অক্সিজেনের সাপ্লাই দিবে, যেগুলো প্ল্যান্টের গ্রোথের জন্য দরকার। আমি কিন্তু এগুলো বেশি ডিটেলে পড়াচ্ছি না, আমি লাস্টে একটা কথা বলবো, সেটা শুনবা। আগে এখানে দেখো যে ইরিগেশন জার্মিনেশনে হেল্প করে। জার্মিনেশন, জার্মিনেশন কি এবার জানো তো? সিড ফুটে প্ল্যান্টটা বের হয়ে আসা, জল ছাড়া হবে না জার্মিনেশন। 3 নম্বর কি? ইরিগেশন হচ্ছে রুটের ইলংগেশন, মানে রুট লম্বা হওয়ার জন্য দরকার জল। হ্যাঁ, না হলে কিন্তু রুট বড় হবে না। 4 নম্বর কি? ইরিগেশন হচ্ছে তোমার নাম্বার অফ এরিয়াল ব্রাঞ্চেস, মানে বেশি করে ব্রাঞ্চ হবে প্ল্যান্টের, জল না হলে বেশি ব্রাঞ্চও হবে না। আর 5 নম্বর কি? ইরিগেশন হচ্ছে তোমার জলের মধ্যে, আমি কি বললাম, অনেক নিউট্রিয়েন্ট ডিজলভ হয়ে থাকে, তাই না? যেমন ওই যে নাইট্রোজেন, ফসফরাস, হেন তেন, এগুলো ডিজলভ হয়ে থাকে। প্ল্যান্ট যখন জলটাকে অ্যাবজর্ব করে তখন এই নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব হয়। তো জল না হলে নিউট্রিয়েন্ট কেও অ্যাবজর্ব করতে পারবে না। আমি খুব শর্টে বললাম। তো তোমাদের এক্সামে যদি জিন্দেগিতে আসেনি, যদি বাই চান্স দিয়ে দেয় যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইরিগেশন, একটু এই পয়েন্ট গুলা বানায় বানায় ছোট ছোট করে লিখো।
কিন্তু স্পেসিফিক হতে হবে। তোমাকে জিজ্ঞাসা করছি ইরিগেশনের অ্যাডভান্টেজ কি, তুমি উল্টা পাল্টা লিখে দিলা, কুড়ি নদী থেকে নিয়ে আসলাম জল দিলাম হেন তেন, যা না তাই লিখে দিয়ে। যেমন একজন কি করছিল, মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকতে বলছিল, কোয়েশ্চেনে আঁকায় রাখছে টব সমেত ফুল গাছ। না না, এবার এবার ও মাইক্রোফোন মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকাতে বলছে, আঁকায় রাখছে টব সমেত ফুল গাছ। 2 পাইছে বায়োলজিতে 30 মধ্যে, ওভারঅল 4 পাইছে সায়েন্সে। যাই হোক, ফিজিক্সে জিরোই মনে হয় যে না। আচ্ছা, আর সাম আদার অ্যাডভান্টেজ গুলো নিজেরা পড়বা, আমি এগুলা অত বলতে যাবো না। স্যার ইরিগেশন যে দিব, মানে মাটিতে যে জল দিব, আমার ইচ্ছা মতো দিয়ে দিব না। তুমি কখনো আম, গল্প শোনো, এইদিকে গল্প শোনো, আমার কথা গল্পটা শোনো। রাইস হচ্ছে খারিফ ক্রপ, মানে রেইনি সিজনে হয়। আর হুইট হচ্ছে রবি ক্রপ, মানে উইন্টার সিজনে হয়। তো রাইস যেটা খারিফ ক্রপ, ও রেইনি সিজনেই হচ্ছে, তার মানে বৃষ্টি তো পড়ছেই। তাহলে কি তোমাকে রাইস করার সময় কি জল দিতে হবে? তখন তো রেইন হচ্ছেই অলরেডি, তাহলে কি অত জল লাগবে না। কিন্তু হুইট যেটা উইন্টারে হচ্ছে, তাহলে উইন্টারে তো রেইন হয় না, তাহলে হুইটের জন্য তোমাকে বেশি করে জল দিতে হবে, কারণ ওই সময় বৃষ্টি হচ্ছে না। তাহলে ইরিগেশন করবা কি করবা না, না বেশি করবা না কম করবা, কি কিসের উপরে নির্ভর করছে? ক্রপ, ক্রপ বেসড। হ্যাঁ, সিদ্ধান্ত কি মানে, মানে অন্য দিক থেকে দেখতে গেলে ক্রপের উপর। আচ্ছা, আরেকটা হচ্ছে, ধরে নাও আমি বললাম যে রাইস হয় কাদা কাদা জমিতে, আর ওয়াটারমেলন কিউকাম্বার এগুলো হয় স্যান্ডি জমিতে, বালিতে। তো আমাকে বলো কার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বেশি, কোনটার মধ্যে জল জমে থাকে, মানে ক্লেতে নাকি স্যান্ডে? ক্লেতে। তা তুমি কোনটাতে জল বেশি দিবা, ক্লেতে জল বেশি দিবা না স্যান্ডে জল বেশি দিবা? স্যান্ডে জল বেশি দিবা, কারণ ওটাতে জল বেশিক্ষণ থাকে না। তাহলে আরেকটা কিসের উপরে ডিপেন্ড করে? সয়েল বেসড ইরিগেশন। সয়েলের কোন সয়েল এর মধ্যে তুমি এগ্রিকালচার করছো, বুঝতে পারছো তো আমার কথাটা? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, এই যে ফ্যাক্টরস কন্ট্রোলিং ইরিগেশন, এটা আসার মতো একটা কোয়েশ্চেন। তো একটা কি বললাম, একটা বললাম হচ্ছে ক্রপ বেসড ইরিগেশন। এই যে দেখো, এইদিকে দেখো, সাম ক্রপ প্ল্যান্টস রিকোয়ার মোর ওয়াটার while others need less water। যেমন কার বেশি লাগে? প্যাডি ক্রপ মানে রাইস, এদের স্ট্যান্ডিং ওয়াটার মানে জমা জলের মধ্যে এদেরকে করতে হয়, কিন্তু অন্যদিকে সেই জন্য এদের কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই দরকার। কিন্তু অন্যদিকে হুইট, গ্রাম, কটন এদের লেস ওয়াটার দরকার, সেই জন্য এদের বেশি তোমার জল দেওয়ার দরকার নেই। এইটুকুনি বললাম। অ্যাজারশন রিজনের জন্য এটা ভালো ইম্পর্টেন্ট না, বলো? অ্যাজারশন রিজন হিসেবে এটা যদি দেয়, অ্যাজারশন দিয়ে দিল যে হুইট রাইস নিড মোর ওয়াটার, তারপরে দিয়ে দিল যে ইট রিকোয়ার্ড লেস ইরিগেশন, তাহলে অ্যাজারশন ইজ ট্রু রিজন ইজ ফলস, এরকম টাইপ। আরেকটা কি বললাম, সয়েল বেসড ইরিগেশন। কোন সয়েলে তোমার স্যান্ডি সয়েল কি নিড ইরিগেশন মোর ফ্রিকোয়েন্টলি, কারণ স্যান্ডি সয়েলে জল থাকে না, জলটা চুষে চলে যায়। কিন্তু ক্লেই সয়েলে জল একবার দিলে জলটা জমে থাকে, তাই কি না? তাহলে এটা হয়ে গেল তোমার সয়েল বেসড ইরিগেশন। কোন সয়েলে তুমি কি করছো ওটা, বাদ বাকিটা রিডিং করবা, গোটাটা এত বড় এগুলা মুখস্থ করতে যাবা না। এগুলা কিন্তু সবই কিন্তু কি বললাম, এই গোটা চ্যাপ্টার কিন্তু মুখস্থ করতে গেলে কিন্তু শেষ, এগুলো মুখস্থ হবেও না, তোমাকে আইডিয়া রাখতে হবে, বুদ্ধি করে টু দা পয়েন্ট অ্যান্সার করে আসতে হবে। তাহলে এত অবধি থাক, এর পরের দিন আমরা ইরিগেশন সিস্টেমটা করব। তাহলে হ্যাপি পূজা, পূজা ভালো করে কাটাও।
অসংখ্য ছেলে দিদি ওকে না পূজা করবো দাঁড়া